আচ্ছা ঠিক আছে, জবাব দিতে হবে না, এখন নিচে চলুন, মা অপেক্ষা করছেন। এবার মাথা নাড়িয়ে তাতে সায় দিয়ে ওর পিছু পিছু নিচে নামলো স্বপ্নিল। মুখে প্রকাশ না করলেও মনে মনে তাকে উত্তর দিতে জোর না করায় রাহিতার প্রতি কৃতজ্ঞ হলো সে। মেয়েটাকে বিয়ের আগে বেশ চঞ্চল বলেই জানত সে, অথচ সেই মেয়েটাই তার সাথে বিয়ের পর তার প্রতি এত ধৈর্যশীল আচরণ কিভাবে করছে তা ইদানিং বেশ ভাবাচ্ছে তাকে। নিচে দাঁড়িয়ে আছেন দিলারা বেগম, তার পাশেই সেজেগুজে রেডি হয়ে আছে সামিরা। ওদের দুজনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সে খুশিতে গদগদ হয়ে বলে। সামিরার কথায় কিছুটা চমকে একবার নিজের দিকে আর একবার পাশে দাঁড়ানো রাহিতার দিকে তাকায় স্বপ্নিল। তার নীল রঙা পাঞ্জাবের সাথে আকাশি রঙা শাড়ি পরিহিতা রাহিতাকে আসলেই মানিয়েছে। এতক্ষণ তো বিষয়টা খেয়ালই করেনি সে। অবশ্য খেয়াল করবে কিভাবে, নিজের বউকে ঠিকভাবে কখনো লক্ষ্যই করে না সে। আর মনে কথাগুলো ভাবতে ভাবতেই স্বপ্নিল খেয়াল করে রাহিতা পাশ ফিরেছে। যেই না চোখে চোখ পড়বে ওই মুহূর্তে বরাবরের ন্যায় হুট করে চোখ ফিরিয়ে নেয় স্বপ্নিল। ভাবখানা এমন যেন মেয়েটাকে বুঝতেই দিবে না যে তার দিকেই সে তাকিয়েছিল এতক্ষণ। হয়েছে তোদের? সবাই রেডি থাকলে আমরা বের হই, চল। বেশি দেরি হয়ে গেছে এতক্ষণে, বেআই সাহেবরা অপেক্ষা করছেন হয়তো। দিলারা বেগমের কথায় তার দিকে তাকায় সবাই। হ্যাঁ, সবাই রেডি, আমরা এখনই বেরোবো, আমি গাড়ি বের করে আনছি। কথাটি বলেই বের হলো স্বপ্নিল। দিলারা বেগমও কাজের মানুষকে বাসা দেখতে বলে রাহিতা সামিরাকে নিয়ে বের হলেন বাসা থেকে। উদ্দেশ্য এখন রাহিতার বাপের বাড়ি। শ্বশুর বাড়ি পৌঁছাতেই জামাই আদর শুরু হয়ে গেল স্বপ্নিলের। শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে রাহিতার বড় ভাই ছোট বোন কেউ বাদ নেই তার আপ্যায়ন করায়। হরেক রকম ভোজনের আয়োজনের সাথে অন্যান্য আপ্যায়নের কোনো কমতি নেই। এ বাসার সবার তার প্রতি এত যত্ন দেখে, এত ভালোবাসা দেখে মনে মনে অস্বস্তিতে পড়ে ছেলেটা। নিজেদের মেয়েকে ভালো রাখার দায়িত্ব তার হাতে দিয়েই না তার এত সেবা যত্ন করছে রাহিতার পরিবার, অথচ তারা তো জানেই না তাদের পেছনে তাদের মেয়ের সাথে সে কিরূপ ঠান্ডা আচরণ করছে। এসবের মাঝেই খাওয়া দাওয়ার পর্ব চুকে গেল। এরপর ড্রয়িং রুমে বসে তখন গল্পের আসন বসেছিল তাদের রাহিতার বাবার বাড়ির লোকজনদের সাথে। তাদের সাথে কথার মাঝেই রাহিতার ফোন আসায় সে উঠে চলে যায় রুমের বাহিরে। বেশ কদিন দেখা না হওয়ায় ওর ভার্সিটির বান্ধবী ফোন দিয়েছে। বান্ধবীর সাথে কথা শেষ করে পেছনে ঘুরতেই বাবাকে ওর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হয় রাহিতা। পর মুহূর্তেই মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, তুমিও চলে এলে যে? এমনি দেখতে এসেছিলাম আমার মেয়ে কি করে। বান্ধবী ফোন দিয়েছিল তোর? হ্যাঁ বাবা, রিমি ফোন দিয়েছিল, অনেকদিন ভার্সিটিতে যায়নি তো, তাই ওকে বলেছিলাম আমায় নোটস দিতে, সে ব্যাপারেই কথা বলতে ফোন দিয়েছিল। ও আচ্ছা রাহি, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বাবা? প্রশ্ন করছো কেন? তুমি আমায় সরাসরি বলতে পারো। বাবার প্রশ্নেই খানিকটা ঘাবড়ে গেলেও মুখভঙ্গি স্বাভাবিক রেখে নির্বিকারভাবে উত্তর দেয় রাহিতা। মেয়ের দিক এক পলক তাকিয়ে ওর হাত ধরে তার বাবা হঠাৎ প্রশ্ন করেন, সত্যি এই বিয়েতে খুশি তো? স্বপ্নিল, তোকে ভালো রাখছে তো মা? তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আচমকা বাবার এমন প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করে রাহিতা। হঠাৎ এহেন প্রশ্ন করছেন কেন? উনি কি কোনোভাবে কোনো কিছু সন্দেহ করে ফেললেন না তো? তবুও দমে গেল না রাহিতা। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো সেই। কেননা তার পরিবার এখনই তার ও স্বপ্নিলের ব্যাপারে কিছু জানুক এটা চায় না সে। তার উপর এখন স্বপ্নিলের ব্যাপারে সব বলে দিলে ওর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে তার পরিবারের। ওকে আর একই রকম ভালোবাসার নজরে দেখবে না তার পরিবার। এতে দুই পরিবারের অশান্তি হবে। একই সাথে মাথায় আসে শাশুড়ির অনুরোধ। তো সব মিলিয়ে এখন বাবাকে স্বপ্নিল সম্পর্কে কোনো কিছু বলতে মন সায় দিল না রাহিতার। তাই তো চাহনিতে বিস্ময় মিশিয়ে অবাক হয়ে বাবাকে শুধালো, আমি ওনার সাথে ভালো আছি বাবা, হঠাৎ এমন প্রশ্ন করছো যে? না রে মা, মেয়ের বাবা হইতো
চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তুই বুঝবি না। আমি জানি স্বপ্নিল ভালো ছেলে, অনেক আগে থেকেই দেখে আসছি তো ওকে। নিজের বন্ধুর ছেলে বলে বলছি না। ও যে সব দায়িত্বের প্রতি ভীষণ যত্নশীল তা আমি ভালো করেই জানি। এমনি তো তোকে ওর হাতে তুলে দিয়েছি, কিন্তু তাও মনের শান্তির জন্য তোকে জিজ্ঞেস করলাম। কিছু মনে করিস না মা? ও, কোনো সমস্যা নেই বাবা, আমি কিছু মনে করিনি। ওই বাসার সবাই আমায় ভালোবাসে, আমি ভালোই আছি ওখানে, তবে তোমাদেরকে খুব মিস করি। বাবাকে জড়িয়ে ধরে অশ্রু লুকিয়ে ফেলল রাহিতা। জীবন তাকে কেমন পরীক্ষায় ফেলেছে সে নিজেও জানে না। এভাবে আর কতদিন চলবে কোনোটাই নিশ্চিত নয়। তবুও এই তার নিয়তি, এভাবেই চলতে হবে। এসব ভেবে বাবাকে ছেড়ে পুনরায় ড্রয়িং রুমের দিকে ফিরে চলল সে। বলা বাহুল্য, তাদের বাবা মেয়ের এই দৃশ্যের নীরব সাক্ষী ছিল স্বপ্নিল। পানি খাওয়ার জন্য রুম ছেড়ে এদিকে আসছিল সে। বাবা মেয়েকে দেখে অন্যদিকে পা বাড়ানোর আগে হঠাৎ নিজ শ্বশুরমশাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে সে থমকে যায়। কারো কথা চুপিসারে শোনার অভ্যাস না থাকলেও এক্ষেত্রে সে শুনতে বাধ্য হয়। পা জোড়া নিচ থেকেই থেমে যাওয়ায় নীরবে শ্রবণ করে সবকিছু। রাহিতার উত্তরে একই সাথে বিস্ময়, অপরাধবোধ ও খানিকটা ক্ষোভ জমে তার অন্তরে। বিস্ময়ের কারণ, সুযোগ থাকা সত্ত্বেও কেন রাহিতা তার পরিবারকে সব বলছে না। অপরাধবোধের কারণ, সে নিজেই। যে পরিবার তার প্রতি এত বিশ্বাস করে, যে মেয়েটা তার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করছে, তাকে যে চেয়েও ভালো রাখতে পারছে না সে। আর ক্ষোভের কারণটা অজানা। সে চাইছিল রাহিতা সব কিছু বলে ওর থেকে মুক্তি পাক, ওর একটা সুখের জীবন হোক। কিন্তু মেয়েটা কেন নিজের ভালো বুঝছে না, এটাই স্বপ্নিলের প্রশ্ন। পা ঘুরিয়ে অন্যদিক যাওয়ার আগেই শাশুড়ির ডাকে থেমে যায় স্বপ্নিল। পেছন ঘুরতেই হাস্যোজ্জ্বল রাহিতার বাবাকে দেখে সে নিজেও সৌজন্যমূলক হাসে। এরই মাঝে তার দিকে এগিয়ে এসে তার কাঁধে চাপড়ে রাহিতার বাবা বলেন, আমার মেয়েটাকে এভাবেই আজীবন ভালো রেখো বাবা। উপর দিয়ে একটু চঞ্চল হলো, ভেতর দিয়ে খুব নরম। ওকে কখনো কষ্ট দিও না। শ্বশুরের এমন কোমল কণ্ঠে খানিকটা বিচলিত বোধ করে স্বপ্নিল। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি সবসময় ওর খেয়াল রাখার চেষ্টা করব। কিন্তু আঙ্কেল কিসের? হ্যাঁ, আমি এখন তোমার বাবা হই, কিন্তু বাবা বলে ডাকবে আমায়। জি বাবা, ঠিক আছে। এভাবেই কেটে গেল কিছু সময়। তখন শ্বশুরকে এক প্রকার মিথ্যা আশ্বাস দিয়ে কেটে পড়লেও খানিকক্ষণ বাদে শরীর খারাপ লাগার বাহানা দিয়ে সবাইকে নিয়ে বাসায় চলে আসে স্বপ্নিল। তবে তার বাসায় আসার প্রকৃত কারণটা সকলের অজানাই থেকে গেল। ফ্রেশ হয়ে সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে রাহিতা। ঠিক এমন সময় তার সামনে এসে দাঁড়ায় স্বপ্নিল। হঠাৎ এভাবে তাকে দাঁড়াতে দেখে ভ্রুকুচকে তাকায় রাহিতা। তবুও কিছু না বলে পাশ কেটে চলে যেতেই বাধা দেয় স্বপ্নিল। ওর হাত ধরে থামিয়ে দেয়। এক মুহূর্ত সে হাতের দিক তাকিয়ে হাত ছাড়তে উদ্যত হতেই আরেকটু বল প্রয়োগ করে ওকে আচমকা দরজার সাথে চেপে ধরে স্বপ্নিল। হঠাৎ ছেলেটার এমন উদ্ভট আচরণে অবাক হলেও মুখে প্রকাশ করে না রাহিতা। যথাসম্ভব গাম্ভীর্যের সাথে চোখে চোখ রেখে প্রশ্ন করে, কি সমস্যা, এমন করছেন কেন? সমস্যা আমার নাকি তোমার আমিও বুঝতে পারছি না, বুঝাও আমাকে। আপনি তো আটকে রাখলেন আমায়, হুট করে আবার জিজ্ঞেস করছেন আমার সমস্যা কি? বলছি বেশি আদর যত্ন পেয়ে মাথার তার কি উল্টাপাল্টা হয়ে গেছে নাকি? এবার রাহিতার কথায় এতক্ষণের চাপা ক্ষোভে ভাটা পড়ে স্বপ্নিলের। নিজেকে আর সামলাতে পারে না সে। আচমকা ধমকের সুরে বলে ওঠে, ও রিয়েলি? আমার মাথা নষ্ট নাকি তোমার সেটা আমিও বুঝতে পারছি না। তখন কেন তোমার বাবাকে বললে না সব কিছু? তিনি যখন জিজ্ঞেস করলেনই তখন তো সুযোগ ছিল তোমার কাছে আমার থেকে মুক্তি পাওয়ার। তবে কেন বললে না তাকে যে আমার সাথে তুমি সুখে নাই? হ্যাঁ, জবাব দাও, কেন এমন নাটক করছো? এবার স্বপ্নিলের এমন আচরণের মানে বুঝতে পারে রাহিতা। বিস্ময়ের ঢেউ খেলে যায় তার চোখে মুখে। অবাক হয়ে প্রশ্ন করে, আপনি সব শুনেছিলেন? ওনার কথা শুনতে হয় না, আপনি জানেন না? এবার রাহিতার কথায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় স্বপ্নিল। সামান্য কেশে তীক্ষ্ণ স্বরে বলে,
আমি ইচ্ছে করে শুনতে জানি, বুঝছো? পানি খেতে গিয়েছিলাম, তখন কানে আসে আর শুনে ফেলি। কিন্তু জীবন তো তোমাকে সুযোগ দিচ্ছে আমার থেকে দূরে যাওয়ার, তবে কেন তুমি সেই সুযোগ নিচ্ছ না? আমি এটাই বুঝতে পারছি না রাহিতা। তোমার সামনে এখনো পুরো জীবন পড়ে আছে। তুমি চাইলেই এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে মুক্তি নিয়ে দূরে চলে যেতে পারো আমার থেকে। যে সম্পর্কের কোনো নিশ্চিত ভবিষ্যৎ নেই, সে সম্পর্কে কেন থাকতে চাইছো আমায় বলো? পাগলও তো নিজের ভালো বুঝে, আর তুমি কি না জেনে বুঝে নিজের লাইফের সাথে এমনটা করছো? মনোযোগের সহিত স্বপ্নিলের প্রতিটি কথা শুনে রাহিতা, ওর কথার ভাঁজে ভাঁজে যে রাহিতার প্রতি সূক্ষ্ম অথচ স্পষ্ট চিন্তা বিদ্যমান তা বুঝতে অসুবিধা হয় না মেয়েটার। সব কিছু বুঝেও রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে। মন চাইছে ওকে শক্তভাবে জড়িয়ে ধরতে, খুব করে বলতে, ভালোবাসি আমি আপনাকে, তাই তো সব কিছু জেনে শুনেও একটা সুযোগ দিতে চাই আপনাকে, আপনার সাথে আমার এই সম্পর্ককে মন বিনিময় করতে চাই আপনার সাথে। কিন্তু মনের কথা মুখ ফুটে বেরোলো না। রাহিতা চেয়েও কিছু বলতে পারল না স্বপ্নিলকে। ভীষণ স্বরে চোখ তুলে এক পলক স্বপ্নিলের দিকে চাইল। ওর প্রশ্নবোধক চাহনিকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ল, দূরে যাওয়ার হলে কেন নিয়তি আপনাকে আমার কাছে আনলো? কিছু তো কারণ অবশ্যই আছে, তাই না? হয়তো সে উত্তর না জানা পর্যন্ত মুক্তি মিলছে না আপনার আমার থেকে। মানিয়ে নিন। এ কথার পিঠে কিছু বলার ভাষা খুঁজে পায় না স্বপ্নিল। আর মেয়েটার শান্ত নিস্তেজ কণ্ঠস্বর এক অদ্ভুত ঝড় তুলে তার বক্ষ পিঞ্জিরায়। আর মনেই সে ভাবে রাহিতার মাঝে কিছু একটা আছে যা সে চেয়েও কখনো ইগনোর করতে পারে না। মেয়েটার কথায় হঠাৎ করেই যেন বাকরুদ্ধ হয়ে পড়ে সে। রাহিতার মতো সেও যে নিয়তির কাছে জবাব চায়। কেন ভাগ্য তার ছন্নছাড়া জীবনে নিয়ে এসেছে মেয়েটাকে? প্রশ্নের উত্তরটা যে সে নিজেও জানতে চায়। সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না, কেটে যায় চোখের পলকে। হলো ঠিক তাই। দেখতে দেখতেই স্বপ্নিল ও রাহিতার জীবন থেকে চলে গেল আরও সপ্তাহ কয়েক সময়। বিয়ের প্রায় মাসখানেক হতে চলার পরেও স্বপ্নিল এখনও রাহিতার সাথে খুব বেশি সহজ হতে পারেনি। একটু একটু হয়েছে, তবে সে যে চেষ্টা করেনি তা নয়। স্বপ্নিল চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু কেন যেন কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না রাহিতার সাথে। বারবার মেয়েটার দিকে তাকালে ওর মনে এক অদ্ভুত মায়ার জোয়ার সৃষ্টি হয়, কিন্তু এক অজানা বাধায় সে জোয়ারে ভাসতে পারে না সে, যার ফলশ্রুতিতে অপরাধবোধ আরও মাথায় চেপে বসে এবং নিজের প্রতি জন্মানো ক্ষোভ মনের অজান্তে মাঝে মধ্যেই সে রাহিতার উপর ঝাড়ে। রাহিতাও কম যায় না, কখনো ধৈর্য ধরে তো কখনো ওকে ঠিকই উচিত জবাব দিয়ে ছাড়ে। তবে এতদিন তাদের কক্ষের চার দেয়ালের মাঝে এসব ঝগড়াঝাটি হলেও গতকাল ঘটে গেছে এক ভিন্ন ঘটনা। অফিস থেকে বাসায় আসছিল স্বপ্নিল। বাসায় আসার আগে থেকেই কোনো এক কারণে সে অন্যমনস্ক ছিল, যার ফলে এক প্রকার ছন্নছাড়ার মতো ঘরে প্রবেশ করে সে। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ি এসে ওই রাগ সে ঝেড়ে ফেলে রাহিতার উপর। সে তো ভালো মনেই এসেছিল ক্লান্ত স্বপ্নিলকে চা দিতে, কিন্তু উল্টো তাকেই যে এভাবে স্বপ্নিলের রাগের শিকার হতে হবে তা মোটেও ভাবতে পারেনি মেয়েটা। বলা বাহুল্য, আজ স্বপ্নিলের রাগটা একটু বেশিই ছিল, যার কারণে নিজেকে নিয়ন্ত্রণ করার আগেই এক ঝটকায় রাহিতার হাত সরিয়ে দেয় সে, এবং কিছু বুঝে ওঠার আগেই কাপ উল্টে চা পড়ে যায় রাহিতার হাতে। হঠাৎ এমন আক্রমণে ব্যথায় কুঁকড়ে ওঠে মেয়েটা, মুখ ফসকে বের হয় আর্তনাদ। কিন্তু স্বপ্নিল যেন আজ নিজের হুঁশে নেই, কি করছে না করছে কিছুই জানে না। সেভাবেই ইগনোর করে উঠে চলে গেল সেখান থেকে, যেন কোনো দিকেই কোনো ধ্যান জ্ঞান নেই তার আজ। স্তম্ভিত রাহিতা কিছু বলার ভাষাও খুঁজে পেল না। এতদিন তো কখনো স্বপ্নিল এমন আচরণ করেনি ওর সাথে, কোনোভাবেই আঘাত করেনি তাকে। তবে কেন আজ তাকে ভুলবশত ব্যথা দিয়ে সেটা না দেখেই এভাবে অদেখা করে চলে গেল? ওর ভালো থাকা না থাকায় কি তবে কোনো যায় আসে না তার? দুর্বিষহ মনে ভাবতে থাকে রাহিতা।
বেচারির এমনিতেই আজ ভীষণ মন খারাপ ছিল সকাল থেকে। তার মধ্যে হুট করে কোনো কারণ ছাড়াই স্বপ্নিলের এমন আচরণ ওর কিছুতেই বোধগম্য হলো না। মনের কষ্টগুলো আর মনে লুকিয়ে রাখার ইচ্ছেও হলো না। হাতে কোনো প্রকার মলম বা কিছু না লাগিয়েই নির্জন কক্ষের মেঝেতে বসে হঠাৎই হু হু করে কেঁদে উঠল সে। আজ চোখের পানিগুলো যেন কিছুতেই বাধা মানছে না তার। ঠিক এমন সময় ওকে অবাক হয়ে দিয়ে রুমে প্রবেশ করলো সামিরা। হাস্যোজ্জ্বল সে দরজা খোলা পেয়ে হেলে দুলে রুমে ঢুকে রাহিতাকে এভাবে কাঁদতে দেখে বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। এক ছুটে এগিয়ে এসে পাশে বসে পড়ল রাহিতার। আঁচলায় মুখ তুলে নিয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, ভাবি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তো এভাবে? আচমকা ননদকে এ সময় রুমে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ রাহিতা কাঁদতে ভুলে গেল কিছুক্ষণের জন্য। বহু কষ্টে নিজেকে থামিয়ে আমতা আমতা করে বলল, তুমি এখানে? আসলে হাতে চাপ পড়েছে তো, তাই কাঁদছিলাম ব্যথায়। হাতের ব্যথাকে অজুহাত করে বোনের সামনে ভাইয়ের খারাপ আচরণের কথা লুকালো সে। কিন্তু এতেও কাজ হলো না। বরাবর চঞ্চল সামিরাকে অত্যন্ত শান্ত দেখাচ্ছে। কিছুক্ষণ ওর লালচে হওয়া হাতের দিকে তাকিয়ে সে নিশ্চুপ কণ্ঠে বলল, ভাইয়া করেছে এটা, তাই না ভাবি? চমকে উঠে ওর দিকে তাকায় রাহিতা। সামিরা ধরে ফেলেছে তবে? এই সত্যকে এখন কিভাবে ধামাচাপা দেবে ভাবার আগেই সামিরা আবারও বলল, কি হলো ভাবি, চুপ করে আছো কেন? স্বপ্ননীল ভাইয়াই করেছেন, ঠিক বলছি না আমি? সামিরা, আসলে আমি। হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে নরম সুরে করুণ চোখে রাহিতার গালে হাত রেখে বলল সামিরা। এতক্ষণ চুপ থাকলেও বোন সমতুল্য ননদের এমন কথায় ও তার সব জেনে যাওয়ায় নিজের অবাধ্য অনুভূতিগুলোকে আর দমিয়ে রাখল না রাহিতা। এতদিন যা সে কারো সামনে করেনি, নিজের কাছাকাছি বয়সী সামিরার সাথে অনায়াসেই তা করে ফেলল। ওকে জড়িয়ে ধরে প্রকাশ করলো নিজের মনের লুকায়িত সব দুঃখ। খুলে বলল এতদিন মনের মাঝে জমে থাকা সব কষ্টের ঝুলি। নিজের মনকে হালকা করতে এটুকু যে আজ তার করতেই হতো। এতদিন রাহিতার প্রতি স্বপ্নিলের ঠান্ডা আচরণ টুকটাক লক্ষ্য করলেও আর আজকের আচরণ দেখে অবাক না হয়ে পারল না সামিরা নিজেও। নিজ ভাইয়ের প্রতি রাগে ও রাহিতার সাথে তার করা এসব অন্যায় শুনে লজ্জায় মাথা নিচু হয়ে গেল তার। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেবে ভেবে পেল না সে। রাহিতা বয়সে যে খুব বড় তাও না, ওর চেয়ে বছর দুয়েক বড় হবে হয়তো। কিন্তু এরই মাঝে মেয়েটার জীবনে কেমন সব ঝড় ঝঞ্ঝা চলছে তা বেশ ভাবিয়ে তুলেছে সামিরাকে। ফলশ্রুতিতে রাহিতাকে সান্ত্বনা দিতে যেয়ে কখন যে তার নিজের চোখের কোণে জল জমেছে সেটাও বোধগম্য হয় না সামিরার। নিজেকে প্রস্তুত করে কোনো মতে কান্নারত রাহিতার উদ্দেশ্যে বলল, কাঁদে না ভাবি, শান্ত হও প্লিজ। জানি না তোমায় কি বলে সান্ত্বনা দেওয়া উচিত, কিন্তু আমি সত্যিই ভাবতে পারছি না ভাইয়া এরকম কিছু করবে। আমি আর কিছু বলার আগেই কোনো একদিক চেয়ে থেমে গেল সামিরা। হঠাৎ ওর থেমে যাওয়ায় ওর দিক চোখ ঘোরাতেই তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল রাহিতা নিজেও। দরজার কাছে ওর শাশুড়ি দাঁড়িয়ে আছেন, আর উনি যে এতক্ষণ তাদের দুজনের কথা শুনেছেন তা ওনার লালচে হয়ে যাওয়া ফর্সা চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছে। রাহিতা সামিরার দৃষ্টি বিনিময়ের মাঝেই রুমে প্রবেশ করলেন দিলারা বেগম। রাগের আবার ঠিকরে বের হচ্ছে তার মুখ থেকে। ছলছল নয়নে তার দিক তাকিয়ে ইতস্ততভাবে রাহিতা কিছু বলতে যাবে, তখনই হুট করে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন দিলারা বেগম। মাতৃতুল্যার স্নেহের পরশ পেয়ে যেন এতক্ষণে সব কষ্ট অভিমান পুনরায় জেগে ওঠে রাহিতার। নিজেকে আর থামিয়ে না রেখে কষ্টগুলোকে ঝরতে দিল মায়ের আঁচলে। কিছুক্ষণ কাঁদার পর সে খানিকটা শান্ত হতেই চোখের ইশারায় মেয়েকে পানি এগিয়ে দিতে বলেন দিলারা বেগম। সামিরা পানি এগিয়ে দিতেই রাহিতাকে খাটে বসিয়ে পানি খেতে দিলেন তিনি। ঢকঢক করে পানি খেয়ে খানিকটা শান্ত হয়ে গেল মেয়েটা। অতঃপর শাশুড়ির দিকে তাকিয়ে নত মস্তকে বলল,
মা, আমি বুঝতে পারছি না ওনার কি হয়েছে। হঠাৎ করে আজ তার কি হলো? এই কয়দিন তো খানিকটা সহজ হচ্ছিলেন, কিন্তু আজ কেন যে এভাবে? না মা, তুই শান্ত হ। আমায় কিচ্ছু বোঝাতে হবে না তোর। যা বোঝার আমি বুঝে গেছি। মানে? মানে আর কি, স্বপ্নিল যে এখনও তোকে মেনে নিতে চাচ্ছে না তা বেশ বুঝতে পারছি। আমি তো ভেবেছিলাম হয়তো একটু একটু করে তোকে মেনে নেওয়া শুরু করেছে স্বপ্নিল, কিন্তু এখন তো দেখছি আমার গর্দভ ছেলের চাকা একই জায়গাতেই আটকে আছে। তবে ওর আজকের আচরণে আমি একদমই আশা করিনি স্বপ্নিলের থেকে। আমি তো কখনোই ওকে এমন শিক্ষা দেইনি। তবে ও কি করে পারলো নিজের বউকে আঘাত করতে? রাগের বশে যা ইচ্ছা তাই করবে নাকি? তোকে বিয়ে করেছে বলে কি আঘাত করার অধিকারও পেয়ে গেছে নাকি ও? রাগের চোটে ফুঁসে উঠে বললেন দিলারা বেগম। রাহিতা চুপচাপ বসে থেকে দেখল তাকে। নিজের ছেলের আচরণে তিনি কতটা অনুতপ্ত তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু স্বপ্নিল যে এটা ইচ্ছা করে করেনি, অন্যমনস্কভাবে করেছে তা বুঝতে পারছেন না দিলারা বেগম। তাই ধীর স্বরে রাহিতা বলে ওঠে, মা, উনি ইচ্ছা করে আমার হাতে চা ফেলে দেননি। রাগের বশে হাত সরাতে গিয়ে ধাক্কা লেগে চা পড়েছে। তুই চুপ কর, তোকে কথা বলতে বলেছি আমি? বললামই তো স্বপ্নিলের পক্ষে আর একটাও কথা বলা লাগবে না তোর। নির্লজ্জটা যে এসব কাণ্ড ঘটিয়ে কোথায় চলে গেছে আল্লাহই জানে। আর এত কিছুর পরেও তুই ওর পক্ষে সাফাই গাইছিস? ভাগ্য করে তোর মতো মেয়ে পেয়েছে অসভ্যটা, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতেই পারছে না। আফসোসের সুরে বললেন দিলারা বেগম। তাদের দুজনের দিকে চেয়ে সামিরা ধীর স্বরে বলে উঠল, ভাইয়া কোথায় গেল? এখন তাহলে কি হবে মা? তুমি কথা বলবে ওর সাথে? বলবো না মানে 100 বার বলবো। ওর সাহস কি করে হয় রাহিতার সাথে এমন করার? বাসায় আসতে দে ওকে, আমি দেখাচ্ছি হতচ্ছাড়াটাকে। আর রাহি, তুইও আর বসে থেকে হাতের ব্যথা লুকিয়ে সিরিয়ালের নায়িকাদের মতো ওর জন্য না কেঁদে চুপচাপ হাতে মলম লাগিয়ে নে। স্বামী, ওকে লাগিয়ে দিস তো মলম, আমি একটু আসছি। কথাগুলো বলেই গটগট করে রুম থেকে বের হয়ে গেলেন দিলারা বেগম। পুতুলের ন্যায় সেদিক চেয়ে রইল রাহিতা ও সামিরা দুজনই। রাত করে স্বপ্নিল চলে এলো বাসায়। এ সময় সবার খাওয়া দাওয়া করে ঘুমানোর কথা, অথচ এ সময় ড্রয়িং রুমের সোফায় মাকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হলো সে। একই সাথে কড়া চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিব্রতও হলো বটে। মায়ের গম্ভীর গলায় তার দিক তাকায় সে। এতক্ষণ কোথায় ছিলি? একটু বাইরে ছিলাম মা। মায়ের এহেন কথায় চোখ তুলে তার দিক একবার তাকিয়ে পুনরায় মাথা নামিয়ে ফেলল স্বপ্নিল। রেগে উঠে দিলারা বেগম পুনরায় বললেন, এসব যদি করার ইচ্ছে ছিল তবে বিয়ের আগে আমায় বলিসনি কেন? বউকে কখনো মেনে নিবি না, বউয়ের সাথে থাকতে চাইবি না, অযথাই ওকে আঘাত করবি, এসব আমায় বললেই হতো। তাহলেই তো বিয়ের জন্য তোকে আর চাপ দিতাম না, জোরও করতাম না। অযথা তোর জন্য একটা মেয়ের জীবনটাও এইভাবে নষ্ট হতো না। মা, মায়ের কঠিন স্বরের বিপরীতে আহত কণ্ঠে ডেকে উঠল স্বপ্নিল। তার মা সচরাচর তার সাথে এভাবে কথা বলেনি কখনো। এমনকি বিয়ের আগে যখন সে আনিকার জন্য সুইসাইড করতে যাচ্ছিল তখনও প্রচণ্ড রেগে গেলেও এভাবে ধমকিয়ে কথা বলেননি দিলারা বেগম তার সাথে। স্বপ্নিল বুঝে গেল তখন রাহিতাকে ও অবস্থায় ফেলে চলে যেয়ে সে ঠিক করেনি। এটা হয়তো কোনোভাবে তার মায়ের চোখে পড়েছে, যার কারণেই প্রচণ্ড রেগে আছেন তিনি। নয়তো রাহিতা এসব কথা বাহিরে বলার মতো মেয়ে না। এতদিনে বেশ ভালোভাবেই তাকে চিনে গেছে স্বপ্নিল। এখন মা বলছিস কেন? তোর মা কি এমন শিক্ষা দিয়েছে তোকে? জানিস মেয়েটার চোখে জল ছিল তোর জন্য, তবুও মুখ ফুটে একবারও তোর বিরুদ্ধে কোনো নালিশ করেনি সে। অথচ তুই তো দিব্যি ওর কথা ভুলে রাত বিরতে বাইরে ঘুরে বেড়াচ্ছিস। লজ্জা করলো না তোর? আমি তখন ইচ্ছে করে এমন করিনি মা। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার হাত লেগে রাহিতার হাতে চাপ পড়ে গিয়েছিল, কিন্তু তুমি এটার জন্য আমি ভুল বুঝলে। একটা বার যদি ইচ্ছাকৃতভাবে নাই করিস তবে কেন ওকে ফেলে রেখে গেলি তখন? ওর কি কষ্ট হয় না? তুই দেখিস না? এটাই তো প্রবলেম মা। তুমি শুধু ওর কষ্টটাই দেখো, আমার কষ্ট সেটাকে একবারও ভেবে দেখেছো মা? আমি কিভাবে আছি সেটা দেখার প্রয়োজন মনে করো না একবারও? আমাকে কি মানুষ মনে হয় না মা? আমার অনুভূতিগুলোর কি আমি আমি আর নিতে পারছি না এসব। না পারছি সব ছেড়ে চলে যেতে, না পারছি ধরে রাখতে। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে এসব থেকে।
পুনরায় স্বপ্নিলের মুখে মুক্তির কথা শুনে এবার নিজের উপর থেকে কাবু হারিয়ে ফেললেন দিলারা বেগম। আচমকা ঠাস করে চড় লাগিয়ে দিলেন ছেলের গায়ে। জীবনে প্রথমবার মায়ের হাতে চড় খেয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নিল। সামিরা ও রাহিতা মাত্র তখন সিঁড়িতে এসে দাঁড়িয়েছে। বলা বাহুল্য, সকলের সামনে এভাবে চড় পড়ায় রাগে অপমানে চোয়াল শক্ত হয়ে গেল তার। ঘাড় ঘুরিয়ে একবার সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রাহিতার দিকে তাকালো সে। লালচে হওয়া সে চোখের দৃষ্টি দেখে ঘাবড়ে গেল রাহিতা। যে আদরের ছেলেকে কখনো ধমক দিয়েও কথা বলেননি দিলারা বেগম, তাকে আজ ওর জন্য চড় খেতে হলো। ইস, এবার নির্ঘাত স্বপ্নিল ওকে আরও ঘৃণা করবে, এটা ভেবেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রাহিতার। বারবার মুক্তি চাস কেন স্বপ্নিল? কেন চলে যেতে চাস বাবা? আমাদের কি ভালো লাগে না তোর? যে তোকে ছেড়ে চলে গেছে তার জন্য বাকি সবাইকে কষ্ট দেওয়া কতটা যুক্তিযুক্ত আমাকে বোঝা একবার। আনিকা তোকে ছেড়ে গেছে, এটাতে তোর কি দোষ? আমার কি দোষ? রাহিতার কি দোষ? নিজের সাথে সাথে আমাদেরকেও কেন তুই এভাবে কষ্ট দিচ্ছিস? জবাব দে আমায়। স্বপ্নিল এবার কিছু বলল না, শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। দিলারা বেগম সেদিকে তাকিয়ে একবার কিছু বলতে গিয়েও বললেন না। আজ হয়তো আবেগের বশে ছেলেটাকে একটু বেশিই বলে ফেলেছেন, এই ভেবে তৎক্ষণাৎ অপরাধবোধ জন্মালো তার মনে। কিন্তু এই আঘাতটা দেওয়ার দরকার ছিল স্বপ্নিলকে, নয়তো সে উপলব্ধি করবে না তার আচরণের কিরূপ প্রভাব পড়ছে তার সাথে জড়িত বাকিদের জীবনে। স্বপ্নিল চলে যেতেই পুনরায় সোফায় বসে পড়লেন দিলারা বেগম। কপালে হাত ঠেকিয়ে ব্যথিত কণ্ঠে বলে উঠলেন, আজ আমি জীবনের প্রথমবার হাত উঠিয়েছি আমার ছেলের উপর। ওর কষ্ট দেখে আমার বুকটা ফেটে গেল। তখন রাগের বশে কখন মেরে বসেছি নিজেও টের পাইনি রে মা। ছেলেটা আমার এমনিতেই কষ্টে আছে, এখন তো নির্ঘাত আমার উপরেও অভিমান করবে। আমার জন্যই বিয়েটা করলো আর আমার থেকেই এত কিছু শুনলো। কিন্তু আমিও বা কী করবো বল? ওর কষ্ট আর সহ্য হচ্ছিল না আমার। আনিকার মারা যাওয়ার পর আমি কাছে থেকে দেখেছি ওকে কষ্ট পেতে। প্রতিদিন রাতে ওর ছাদে একা একা কাটিয়ে দেওয়া, ওর লালচে চোখ আর ছাদে পড়ে থাকা সিগারেটের টুকরোগুলোই আমার রোজ মনে করিয়ে দিত আমার ছেলেটা কতটা নিঃসঙ্গতায় ভুগছে। তাই তো মা হিসাবে আমি ওর জন্য তোকে একটা সঙ্গী নিয়ে আসি। এটা কি আমার ভুল ছিল বল? কিন্তু ছেলেটা আমার বুঝলো না। এমনিতেই আমার উপর চাপা অভিমান ছিল ওর। আজ হয়তো অভিমানের পাল্লাটা আরও ভারী করে দিলাম আমি। শাশুড়ির মুখে এসব শুনে জলে চোখ টইটুম্বুর হলো রাহিতার। পাশে দাঁড়ানো স্বামীর আরও একই দশা। সে নিজেও যে তার ভাইয়ের এহেন করুণ দশার সাক্ষী, তাই তো চেয়েছিল রাহিতাকে মেনে নিয়ে সুখে থাকুক তার ভাই। কিন্তু এখন যেন পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করলো। কারো কোনো দোষ নেই, সকলেই যে নিজ নিজ অবস্থান থেকে পরিস্থিতির শিকার। ফলশ্রুতিতে সবাই একে অপরকে ভুল বুঝছে। এ ভুল বোঝাবুঝির তবে জট খুলবে কবে, ভাবার বিষয়। সেদিন অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পরেও স্বপ্নিল আসেনি। তাই নিরুপায় রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বিছানার সামনের সোফায় স্বপ্নিলকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হয় রাহিতা। সে সোফায় বসে কি যেন করছিল। উৎসুক চোখে সেদিক চেয়ে বিছানা থেকে উঠে সোফায় এগিয়ে যেতেই ওকে দেখে স্বপ্নিল হকচকিয়ে হাতের জিনিস লুকিয়ে ফেলে। এরপর রাহিতাকে দেখে খুব শান্ত অথচ ধীর কণ্ঠে সে বলে ওঠে, এখন কেমন আছো তুমি? হঠাৎ স্বপ্নিলের এমন প্রশ্নে চমকে উঠে রাহিতা। সে যে এ সময় এমন প্রশ্ন করবে ভাবতে পারেনি ও। তবে রাহিতা কিছু বলার আগেই স্বপ্নিল আবার বলে, খুব ব্যথা পেয়েছিল তাই না? আমি ঠিক আছি। আমি আসলে বুঝতে পারিনি কখন রাগের বশে তোমায় আঘাত করে ফেলেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। বাদ দিন এসব। আপনি কি করছিলেন এখানে? হাতে কি আপনার দেখি? কিছু না, আমি খুব খারাপ তাই না রাহিতা? সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সবাই খুব রেগে আছে আমার উপর। স্বপ্নিলের এসব কথার বিপরীতে কি বলবে তৎক্ষণাৎ ভেবে পেল না রাহিতা। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই পুনরায় অতি শীতল কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে,
আমার উপর যদি বেশি রাগ হয়ে থাকে তবে মনে কষ্ট রেখো না, মাফ করে দিও আমায়। মাকেও বলো আমায় ক্ষমা করতে, সবার সাথেই যে অন্যায় করেছি আমি।